বন্ধ দরজার বাইরে থেকে কথাগুলো শুনতে পেয়ে মনের মধ্যে এক আকাশ অভিমান ভেঙে পড়ে চুনির। দুই হাতের মধ্যে ধরে থাকা ডায়েরির পাতাগুলোতে তখন আর যেন তার শিল্পসত্তা নেই, বরং আছে সবচেয়ে নিকৃষ্টতম কোনো বস্তু, যা হাতে রাখতেও যেন সারা শরীর রাগে জ্বলে ওঠে। হাতের মধ্যে ধরে থাকা ডায়েরির পাতাগুলোকে দলা পাকিয়ে ফেলে দৌড় লাগায় সে। এ দিদি, দিদি, এই দেখ, এইবারও শকুন্তলা পত্রিকায় তোর লেখা ছাপানো হয়েছে। বিছানা থেকে উঠে ভাইয়ের হাত থেকে পত্রিকাটা কেড়ে নিয়ে টেবিলের ওপর ছুঁড়ে মেরে পুনরায় উদাসীন মুখে বিছানায় বসে পড়ে চুনি। ও কি রে দিদি, তুই দেখলি না যে? বরং জানিস, এইবার দিনুদা মনে হয় সম্পাদককে বলে তোর লেখাটা প্রথমে দেওয়া করিয়েছে। পত্রিকার শুরুর প্রথম কবিতাটাই তোর। পড়াশোনা কি একেবারেই রাতে উঠিয়েছিস? ভুলে গেছিস সামনের বছর না তোর ম্যাট্রিক পরীক্ষা? ভাইয়ের হাসি হাসি মুখটা কেমন যেন শুকিয়ে যায়। অবাক হওয়া অসহায় মুখটা দেখে প্রথমে একটু খারাপ লাগে চুনির, পরক্ষণেই আবার মনে হয় শুধু দিনুদার জন্যই কি আজ তার লেখা পত্রিকায় প্রথম স্থান পেয়েছে। হ্যাঁ, এটা ঠিক, আজ দীনেন্দ্র চক্রবর্তী ওরফে সবার দিনুদা আছে বলেই বাড়ির আদরের চুনি অর্থাৎ চন্দ্রাবতী বসু এখন সকলের কাছে পরিচিতা হয়ে উঠেছে একজন লেখিকা রূপে। চুনির মনের মধ্যে আসা অগোছালো শব্দগুলোকে কখনো ছন্দ দিয়ে বা কখনো অর্থ দিয়ে অর্থপূর্ণ করার প্রথম কাজটা দিনুই করেছে। এক প্রকার বলা চলে চুনির লেখিকা হিসাবে প্রথম হাতেখড়ি দিনুরই কাছে। না, দিনুকে জাতশিল্পী বা লেখক কোনোটাই বলা চলে না। অভ্যাস আর নেশা বলতে তার ওই বই পড়া, চুনির বস্তা পচা ধারণাগুলো উন্মুক্ত করে সতেজ করা, লেখনীকে আরও উন্নত করার কৌশল, এমনকি তার শত শত লেখাকে ধৈর্য সহকারে নিখুঁতভাবে পড়া থেকে শুরু করে তার ভুল ঠিক বিবেচনা করা, লেখনী প্রকাশের উপযুক্ত হলে চুনির মত নিয়ে তা প্রকাশ করা, এই পুরোটাই করেছে দিনু। ইদানিং অবশ্য চন্দ্রাবতীর লেখনী পাঠকদের সকলের নজর আকর্ষণ করায় সম্পাদক মাঝে মাঝে নিজেই লোক পাঠান। চুনিও তখন তার দিনুদার নির্বাচিত লেখাগুলো অতি পরিপাটি করে সম্পাদকের হাতে তুলে দেয়। আজকের প্রকাশিত চন্দ্রবর্মাও গত সপ্তাহে দিনুই নির্বাচিত করেছিল। হ্যাঁ রে চুনি, তোর ত্রিমাত্রাতে যে ত্রিকোণ প্রেম স্পষ্ট ফুটিয়েছিস তা তো যে কোনো পাঠকের মনেই ঝড় তুলবে রে। প্রশংসা করতে করতে ঘরে ঢোকে দিনু। বিছানা থেকে চোখটা মুছে উঠে বসে চুনি। দিনুদার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এমনটা কেন করলি দিনুদা? কোনটা? ও, বুঝেছি, তোর আদরের ভাই সবার মতো তোর কাছেও এসে বলে গেছে বুঝি আমি নাকি সম্পাদককে বলে তোর লেখাটা পত্রিকার প্রথমে দেওয়া করিয়েছি। হ্যাঁ? আরে বাবা পাগলি রে, ওরকম ভাবে হয় না, আমি শুধু তোর প্রতিভার প্রকাশ ঘটিয়েছি, এই যা। তোর ভাই সত্যি পুনরায় হেসে ওঠে দিনু। সত্যি চুনির এই হাসিটা একদমই ভালো লাগছে না, একটু ধমক দিয়ে বলে, দিনুদা, আমি সে কথা বলিনি। তবে উপকার করলে অপকার করাটাও কি বাঞ্ছনীয়? মানে বুঝলাম না। মানেটা তো খুবই সহজ দিনুদা। তুমি আমার লেখা প্রকাশ করিয়ে আমাকে সকলের কাছে পরিচিত করলে, বাবা দাদাকে এত করে বলে কলেজে ভর্তি করিয়ে আবারও পড়াশোনার সুযোগ করে দিলে। কিন্তু এত উপকারের প্রতিদান হিসেবে আমার বিয়ের সম্বন্ধ তুমিই দেখছো। তুই তার মানে আমার ধারণাটাই ঠিক। আজ দুপুরে তুই আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলিস।
কি একই রকম ভালোবাসার কথা লিখেছিস চুনি? আরে বাবা, ভালোবাসা এমনটা নয় রে। ভালোবাসা আসলে কি জিনিস? ভালোবাসা হলো একটা অনুভূতি, আর এই অনুভূতিটা বড়ই অদ্ভুত। এর মধ্যে যে মধু আছে তার অন্য কিছুতেই নেই। কলম হাতে এক দৃষ্টিতে দিনুর দিকে চেয়ে তার কথা শুনে চলেছে চুনি। বাইরে সবেমাত্র বৃষ্টি শুরু হয়েছে। দিনু নিষ্পলক চোখে জানালার দিকে তাকিয়ে অনর্গল বলে চলেছে, ভালোবাসলে না এই আমি তুমি বলে আলাদা কিছু হয় না রে। তখন শুধু হয় আমরা। তখন তারা আর দুটো আলাদা মানুষ থাকে না, তখন তারা দুজনেই এক। হ্যাঁ, তারা আলাদা আলাদা দেখতে হতে পারে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে অসংখ্য ফারাক থাকতে পারে, তবে তারা মানুষ হিসাবে কিন্তু একটাই। ঠিক আমাদের মতো। কি বললি? বৃষ্টি, দিনুদা, বৃষ্টির ছাপটা জানলা দিয়ে ঘরে ঢুকছে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। শাড়ির আঁচলে মুখ ঢেকে হাসতে হাসতে ঘরে ঢোকে তিলোত্তমা। দিনুর বড় বৌঠান, চুনির প্রাণের সখী। মোচার চপ ভর্তি প্লেটটা টেবিলে রেখে হাসি সামলে বলে ওঠে তিলোত্তমা, তা দিন ঠাকুরপো, আর কতদিন এমন ঘুরিয়ে পেঁচে মনের কথা বলবে? এবার তো সোজা কথা সোজাভাবে বলো নাকি? বৌঠান তুমি? দিনুর মুখ দেখে একটু হাসি বেরিয়েই আসে তিলোত্তমার মুখ থেকে। চুনির দিকে তাকিয়ে বলে, ভাই চুনি, তোকেও বলি হারে, তোর মাথা যে দিন দিন এত মোটা হচ্ছে তা তো আমার জানা ছিল না। ঠাকুরপো বলছে উনি মন্ত্রমুগ্ধের মতো সাহিত্য চর্চা শুনছেন। ওরে মুখ পড়ি, এই এত ভালোবাসার অনুভূতি ঠাকুরপো কোত্থেকে পেলে সেটা দেখছিস রে? জানকে আমার বাপু অনেকখানি কাজ পড়ে আছে। চুনি, যাওয়ার সময় দেখা করে যাস কেমন? তিলোত্তমা বেরিয়ে গেলে খানিকক্ষণ দুজনেই নিশ্চুপ। তারপর দিনুই স্তব্ধতা ভেঙে বলে ওঠে, হ্যাঁ কি যেন বলছিলাম চুনি? সেসব থাক আজ। আচ্ছা, বৌঠানের কথাগুলোর মানে কি দিনুদা? আর ওসব ছাড়তো বৌঠানের কথা, তুইও না চুনি। আরে কথা না ঘুরিয়ে বলো না। আরে বাবা, আমি কথা কেন ঘোরাবো? ঘোরাচ্ছই তো। বৌঠান তো বলল সোজা কথাটা সোজাভাবে বলছো না। নিজের মনের কথাটা সোজাভাবে বলতে এত কিসের দ্বিধা তোমার? এইসব কি বলছিস চুনি? কি সোজাভাবে বলবো? কি মনের কথা, কিসের দ্বিধা? আমার সাথে হেয়ালি করছো? আরে বাবা, আমি হেয়ালি কেন করব? থাক, আমি আজ আসি। চুনি, বৃষ্টি থেমে গেছে, এখন না গেলে দেরি হয়ে যাবে। বলেই উঠে দাঁড়ায় চুনি। বলতে বলতে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। দিনু তার পেছনে পেছনে দরজা অবধি এগিয়ে এসে ডাক দেয়, চুনি, চুনি শোন, আরে শুনে যা চুনি। হন্তদন্ত হয়ে চুনিকে সিঁড়ি থেকে নামতে দেখে সামনে গিয়ে দাঁড়ায় তিলোত্তমা। ও কি ভাই চুনি, তাড়াহুড়ো করে কোথায় চললি? বৃষ্টি থেমেছে, তাই আর কি বাড়ি যাচ্ছিলাম। ও হ্যাঁ তো, 7 সমুদ্র 13 নদী পার করে তোকে তোর বাড়ি যেতে হবে যে, তা পৌঁছা একখানে চিঠি লিখিস গো সখী। বৌঠান, সবসময় এত মস্করা ভালো লাগে না। বাবা, আজ আমার সইয়ের হলো কি? না, তেমন কিছু না। সত্যি বলছিস তো? না মানে। আচ্ছা চল, তোকে আজ একটা জিনিস দেখাবো। কি? দেখলেই বুঝতে পারবি কি দেখাচ্ছি। চুনির হাত চেপে ধরে তাকে অন্দরমহলের দিকে নিয়ে যায় তিলোত্তমা। ঘরে ঢুকে বিছানার দিকে উদ্দেশ্য করে চুনিকে বসতে বলে দেরাজের তালা খুলতে খুলতে তিলোত্তমা বলে, তাই এবার স্পষ্ট করে বল দেখিনি, কি হলো? কেন এমন মুখ গোমরা করে আছিস? কি আর বলবো, তুমি এই কাজকলা চেনো তোমার ঠাকুরপোকে। আমাকে খালি আষাঢ়ে গল্প শোনাও। ও মা, কি বলিস? কিছুই তো বুঝতে পারি না। কি আর বোঝাবো বলো তো? রোজই তো বলো তোমার ঠাকুরপো নাকি আমার আড়ালে তোমার কাছ থেকে আমার খোঁজ নেয়। তুমি নাকি তোমার ঠাকুরপোর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছ।
হ্যাঁ তো, আমি ঠাকুরপোর চোখে তোর প্রতি ভালোবাসা দেখেছি। ভালোবাসার অভিজ্ঞতা তো এই জীবনে কম নয়, তাই এইসব বুঝি আর কি। তাহলে দিনুদা কেন তার মনের কথা আমার কাছে স্বীকার করলো না বৌঠান? আচ্ছা, এই জন্যই বুঝি আমার সইয়ের মন খারাপ। বলো, স্বীকার করবে লো, করবে। ভালোবাসার কথা স্বীকার না করে যাবে কোথায়? এইসব ব্যাপারে এত অধৈর্য হলে চলে না ভাই। তুই খালি একটু সবর কর, দেখবি তাহলেই হবে। দেরাজ থেকে পাট করে বের করে আনা চাদরগুলো বিছানার উপরে শাড়ি দিয়ে সাজিয়ে রেখেছিল তিলোত্তমা। সেই চাদরের শাড়ি থেকে একটা চাদর বের করে সেটাকে চুনির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে সে, দেখ দেখি এই নকশাখানা কেমন হয়েছে, দেখ। চাদরের গায়ে শৌখিনভাবে ফুটে ওঠা নকশাটার উপর হাত বোলাতে বোলাতে বিস্মিত গলায় বলে ওঠে চুনি, এইখানা তুমি বানিয়েছো বৌঠান? বেশ হয়েছে তো। হ্যাঁ, কর্তার জন্য। চাদরের শাড়ি থেকে আরও কয়েকটা চাদর তুলে উল্টে পাল্টে দেখতে থাকে চুনি। ও মা, এইগুলোও তো খুব সুন্দর বানিয়েছো গো। এই কটাও কর্তার জন্য, আর এই দুটো খোকার। বাকি এই দিকেরগুলো বাড়ির সবার জন্য। দেখ, প্রত্যেকটাতে প্রত্যেকের নাম লেখা আছে। বলে দেরাজের পাল্লা খুলে বাকি জিনিসপত্র গোছাতে শুরু করে তিলোত্তমা। বিভোর হয়ে একের পর এক শাড়ি ঘেটে চাদর উল্টে পাল্টে দেখতে থাকে চুনি। হ্যাঁ, সেই তো দেখছি। এটা বড় পিসির, এটা খুড়িমার না? আর আর এইখানা দিনুদার। বাহ, এটাও বেশ বানিয়েছ হালকার মধ্যে। ও বৌঠান, বলছি আমাকেও এমন শিখিয়ে দেবে গো? আচ্ছা দেবক্ষণ। চাদরের শাড়ির ভেতর থেকে হঠাৎ একটা নকশা করা রুমাল পড়ে যায়। বাহ, এই রুমালটাও তো চমৎকার। সুকুমার বৌঠান, এই সুকুমার। চুনির কথা শেষ হবার আগেই চুনির হাত থেকে টান মেরে রুমালটা কেড়ে নেয় তিলোত্তমা। অবাক হয়ে যায় চুনি তিলোত্তমার এই রূপ ব্যবহারে। জানালার কাছে সরে গিয়ে মলিন হয়ে যাওয়া রুমালের গায়ে খোদিত নামের অক্ষরগুলোর ওপর অনবরত হাত বুলিয়ে চলেছে সে। আর তার দুই গাল বেয়ে গড়িয়ে নেমে আসছে নীরব অশ্রু। বৌঠান, বৌঠান তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কে এই সুকুমার? কোনো উত্তর না দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তিলোত্তমা। রুমালটা হাতে পাবার পর কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল তিলোত্তমা। চুনির উপস্থিতি খেয়ালে আসতেই সে নিজেকে একটু শান্ত করে। হাতে থাকা রুমালটাকে সযত্নে গুছিয়ে দেরাজের মধ্যে থাকা পুরনো বাক্সটাতে রেখে দেয়। কি হলো সই? আমি তো কিছু জিজ্ঞেস করছি। কে এই সুকুমার? আমার ভালোবাসা। কি? আমাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকতো ছেলেটা। জ্যাঠামশাইয়ের কাছে পড়তো। ছিপছিপে করণীর, ফর্সা গায়ের রং, মুখের মধ্যে নজর কাড়া একটা টিকালো নাক, আর সঙ্গে মাথা ভর্তি কোঁকড়ানো চুল। নামের সাথে তার চেহারাও বেশ মিলছিল। রাত জেগে পড়ার কারণে অনেক বেলাতে তার ঘুম ভাঙত। ততক্ষণে ঠাকুর সকালে চা মুড়ির পাট চুকে সবজি বাজারে বেরিয়েছে। প্রথম কদিন উপরের তলায় এসে মায়ের কাছে চা মুড়ি চেয়ে খেত। পরে গিয়ে আমার ঘাড়ে দায়িত্ব পড়ল সকালে সুকুমারের ঘরে গিয়ে চা মুড়ি দিয়ে আসার। তারপর যে কি হয়েছিল জানি না। কিভাবে যে ভালোবেসে ফেলুম একে অন্যকে, কিভাবে যে মুখে না বলেও মনের ভাব বুঝে নিতাম দুজন দুজনের, কি জানি। সুকুমার যেদিন দেশে ফিরত তার আগের দিন দুটিতে সবার চোখ এড়িয়ে নদীর পাড়ে বেড়াতে যেতাম। নদীর জলে পা ডুবিয়ে ওর কাঁধে মাথা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে জল ভরা চোখে ওর মুখের দিকে চেয়ে বলতাম, আচ্ছা সুকুমার, আমার বিয়ে করবে তুমি?
করবো তো। ভালো যখন বেসেছি, বিয়ে করে তো তখন কাছে রাখতেই হয়। তুমি তুমি শুধু আমার, শুধু আমার। হ্যাঁ তো, শুধু তোমারই থাকবো। কথাগুলো বলতে বলতে দু চোখ আরো ভিজে আসতে থাকে তিলোত্তমার। মা, ও মা! খোকার ডাকে সম্বিত ফিরে পায় তিলোত্তমা। শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে ছুটে এসে কোলে তুলে নেয় খোকাকে। আদর দিয়ে চুম্বনের পর চুম্বন খেতে থাকে খোকার গালে। খোকাও তার দু বাহু দিয়ে তিলোত্তমার গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বায়না করে, মা, সবাই আম কুড়াতে যাচ্ছে, আমিও যাব। হ্যারিকেনের আলোটা একটু উস্কে দিয়ে কপাল কুণ্ডলা বের করে পড়তে শুরু করেছে চুনি। এমন সময় দরজাটা নড়ে ওঠে। খানিকটা বিরক্ত হয়ে দরজাটা খুলতেই চমকে ওঠে সে। এ কি, তুমি এখানে? দরজা থেকে সরে দাঁড়া। কিন্তু কিন্তু তুমি এখানে কি করছো? জানোই তো, বৌদিদি দেখলে সমস্যার শেষ থাকবে না। সেদিন ওইভাবে আমার ঘর থেকে চলে এলি কেন চুনি? বললাম তো, বৃষ্টি থেমেছিল তাই। তাহলে আজ কেন একবারও গেলি না? আজ তো আর বৃষ্টি হচ্ছে না। সময় হয়ে ওঠেনি। অভিমান করেছিস আমার উপরে? তা কেন? এই যে সেদিন তুই যেটা শুনতে চাইছিলি আমার থেকে, যেটা আমি বলতে পারিনি বলে। শ্বাস আটকে আসে চুনির। অভিমানী দৃষ্টিতে দিনুর দিকে চেয়ে থাকে। ধীর গতিতে চুনির দিকে এগিয়ে আসতে আসতে দিনু বলে ওঠে, সেদিন কি যেন একটা বলছিলিস না, আমার মনের কথা। হ্যাঁ, আমার মনে তোর জন্য অনেক কথা জমে আছে, কিন্তু কিন্তু আমি সেগুলো তোকে আর বলে উঠতে পারিনি, কারণ মনের কথা মুখে আনতেও না একটা যোগ্যতা লাগে রে। আমার সেটা নেই। কি, কিসের যোগ্যতা? এই যে আমি আমার মনের কথাটা তোকে বলিনি। এখন যদি ধর জ্যাঠামশাই তোকে অন্য পাত্রের হাতে পাত্রস্থ করে, আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তোকে আমার মনের কথাটা যদি বলে ফেলি, তার চেয়েও অনেক বেশি কষ্ট হবে। কেন অন্য পাত্রের হাতে পাত্রস্থ করবে? তুমি কি বাবার কাছ থেকে আমায় চেয়ে নিতে পারবে না? এখানেই তো যোগ্যতা সামর্থ্য নিয়ে প্রশ্ন চলে আসে রে। আমার কি এমন সামর্থ্য আছে যে তোকে আমার কাছে নিয়ে এনে রাখবো? করি তো সামান্য এই গৃহশিক্ষকতা, তাতে যে মাইনে পাই তাতে আমারই ভালোভাবে চলে না। তবে তবে দিনুদা? চুনির চোখের কোণায় এক ফোঁটা জল জমেছে। আজ এতদিন পর সে তার মনের মানুষের মনের তল পেয়েছিল, কিন্তু তাও কি সে পাবে না চিরদিনের জন্য? তবে একটা উপায় আছে। কি উপায়? গত পরশু স্কুলের হেডমাস্টার বেনি মাধববাবু আমায় ডেকেছিলেন। বাংলা বিভাগে পড়াতে বলেছেন। মাসে যদি আরো কটা টাকা মাইনে হিসেবে পাই, তাহলে দুজনের খরচা কোনো মতে চালিয়ে নিতে পারবো আশা করি। দিনু তার দুই হাত দিয়ে চুনির চোখের জল মুছিয়ে দিতে দিতে বলে, আমি জানি রে, তুই পুরোপুরি নিশ্চিত না হলেও আমার মনে যে কি চলছে তা তুই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলি। তবুও আজ একটা কথা না বললেই নয়। যদি আমি নিজের জন্য কাউকে কখনো চেয়ে থাকি, সেটা শুধুমাত্র তুই। আর এখন একটাও বেশি কথা বলবো না। এবার ফিরে যেতে হবে আমায়।
সেই দিনের দিনুর কথাগুলো চুনির মনে একটা অদ্ভুত শান্তি ডেকে এনেছিল। নিজের অজান্তেই সেই প্রথমবার চুনি তার বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে দিনুকে। বৌঠান, দাঁত দিয়ে সুতো কেটে পেছন ফিরে তাকায় তিলোত্তমা। ও কি সই, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়। ঘরে ঢুকে তিলোত্তমাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুনি। ও মা, কি হলো ভাই? তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসলে একটু ধৈর্য রাখতে হয়। তা আমার ঠাকুরপো মনের কথা বললো তবে? হলো, আমার কাছে তো লজ্জা পেতে হবে না। বৌঠান, তুমিও না। কথাটা বলেই তিলোত্তমাকে জড়িয়ে ধরতে গিয়েই থেমে যায় চুনি। এ কি, তোমার বুকে এগুলো কিসের দাগ সই? দেখে তো মনে হচ্ছে কেউ নখ দিয়ে ফালা ফালা করে আছড়ে দিয়েছে। তোর তো দেখি সব দিকে নজর। কথাটা বলে সুত সুতো বাক্সে ভরে ব্লাউজটা গায়ে জড়িয়ে নেয় তিলোত্তমা। তোমার ব্যথা লাগছে না? না, ব্যথা কেন লাগবে? এগুলো এক প্রকারের ভালোবাসা। এখন বুঝবি না, পরে বুঝবি। তুই বলি এসব প্রশ্ন করছিস। অন্য কেউ দেখলে বলতো, বাপ্পা দিল, তোর স্বামী তোকে কত ভালোবাসিল। মানে স্বামীদের ভালোবাসা বুঝি এমন হয়? বিয়ে কর না, তারপরেই বুঝবি। আচ্ছা সই, একটা প্রশ্ন করব? কর। তুমি যে আগের দিন বলেছিলে তুমি আগে কাকে যেন ভালোবাসতে, তাহলে তাহলে বীরেন্দ্র দাদাকে বিয়ে করলে কেন? মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে যায় তিলোত্তমার। কিছুক্ষণ তাকিয়ে থাকে চুনির চোখের দিকে, তারপর বলে, সত্যি বলবো, এক প্রকার বাধ্য হয়ে, রীতিমতো জোর করে, আমার অনিচ্ছা সত্ত্বেও আমার বাড়ির লোক আমার বিয়েটা দিয়েছিল রে। আর তোমার সেই প্রেমিক, তার কি হলো? তার কথা বলতে গেলে যে অনেক কথাই বলতে হয় ভাই। দেশে ফিরে সুকুমারের টাইফয়েড হলো, আর এদিকে আমার খুড়োমশাই আমার বিয়ের সম্বন্ধ করলেন। সম্বন্ধের কথা শুরু হতে না জানি কত চিঠি লিখেছিলাম সুকুমারকে, কিন্তু তখন তার শারীরিক অবস্থা এমনই যে সে না পেরেছে আমার লেখার চিঠি পড়তে, আর না পেরেছে তার প্রত্যুত্তরে আমায় চিঠি লিখতে। যতদিনে আমার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে, ততদিনে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তার ঘরে জমে থাকা আমার লেখা চিঠিগুলো পড়ে যখন সে এসব কথা জানতে পারে, সে ওই অবস্থায় আমার বাড়িতে ছুটে আসে। আমার জ্যাঠামশাইয়ের সাথে কথা বলার জন্য তখন অনেক দেরি হয়ে গিয়েছে। জ্যাঠামশাই আর কোনো মতেই রাজি হতে চান না। জানি কি বলে অপমান করেছিল তাকে। কথাগুলো বলতে বলতে তিলোত্তমার মনে পড়ে যায় সেই দিনের ঘটনার কথা। বৈঠকখানার ঘরে সেদিন বাড়ির প্রায় সবাই ছিল না শুধু তিলোত্তমা। তবে আড়াল থেকে সব কথাই শুনতে পেয়েছিল সে। ওর জ্যাঠামশাই গম্ভীর মুখে সুকুমারকে বলেছিলেন, কি যোগ্যতা আছে তোমার? কত টাকা রোজগার করো তুমি যে মুখ পুড়িয়ে বলতে এসেছো ভালোবাসার কথা? আমায় একটু সময় দিন, আমি ঠিক একটা ভালো কিছুর ব্যবস্থা করে নেব। কিন্তু তিলোত্তমাকে কেড়ে নেবেন না, ওকে আমি খুব ভালোবাসি। তুমি ভাবলে কি করে এসব? আর কবে তুমি একটা ব্যবস্থা করবে? আদৌ কোনো ব্যবস্থা করতে পারবে কিনা তার নেই ঠিক, আর সেই আশায় আমরা বসে থাকবো? তিলোত্তমার বাবা এতক্ষণ বিস্মিত হয়ে চুপ করে বসেছিলেন। হঠাৎ বলে ওঠেন, দুধ কলা দিয়ে কালসা পুষেছে। আপনারা অন্তত একটু বুঝুন কাকামশাই, তিলোত্তমাও আমাকে ভালোবাসে। ও অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবে না। চুপ করো তুমি। অনেক ভদ্রভাবে কথা বলেছি তোমার সাথে, আর একটা কথাও না।
বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আপনারা আপনারা অন্তত তিলোত্তমার সাথে। না, এই কি আছিস? নিচের ঘর থেকে ওর জিনিসপত্রগুলো বাইরে বের করে দেয়। দাঁড়াও, আজ অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা ওকে অন্তত থাকতে দে। আর সাথে বলে দে যে কাল ভোর হওয়ার আগেও যেন আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। অতীতের স্মৃতিগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে তিলোত্তমার কাছে। তবে তার মুখভঙ্গির যে বিশেষ পরিবর্তন হয়েছে তা বলা চলে না। একটু চুপ থেকে আবারও বলতে শুরু করে তিলোত্তমা। সেদিন রাতে যে কতবার জ্যাঠাইমা খুড়িমা মায়ের চোখ এড়িয়ে নিচে নামার চেষ্টা করেছিলাম তা বলতে পারবো না রে। অবশ্য একবারও সেই চেষ্টা আমার সফল হয়নি। ভোর রাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ করে সকলের চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। তখন দেখি সকাল হয়ে গিয়েছে, সাথে হলঘরের দরজাও খোলা। কেউ কোথাও নেই দেখে তাড়াহুড়ো করে নিচে নামলাম। নিচে দেখে অনেকের ভিড় জমে গেছে। বড়রা সব স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে সুকুমারের ঘরের দরজার দিকে। না জানি কেমন পাগলের মতন কোনো কিছুকে পরোয়া না করে ছুটে সুকুমারের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালাম। উপর দিকে চাইতে দেখলাম সামনে থেকে চলছে সুকুমারের দেহটা। সেই দিনের অপমানের পর গলায় ফাঁসি লাগিয়ে দিয়েছিল। আমি আর ওইখানে দাঁড়িয়ে থাকতে পারিনি রে। ছুটে উপরে উঠে আসি। বড় বৌদি, ও বড় বৌদি, বলি বড় দাদা বাবু যে চানের জল চাইছে। এমন সময় দরজার বাইরে থেকে হেঁকে ওঠে ঝি। আঁচল টেনে চোখ মুছতে মুছতে সাড়া দেয় তিলোত্তমা। আচ্ছা, পুটির মাকে স্নানের জলটা বসাতে বল, আমি যাচ্ছি। তিলোত্তমার অতীতের কথাগুলো শুনে চুনির মনে এক অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে। বৌঠান, আর একটা কাপ চা দেবে? মাথাটা না এখনো বেশ ধরে আছে। এই তো চলে এসেছি, এই নাও, এই যে তোমার চা। তুমি চাটা খেয়ে নাও, আর আমি না হয় এই তেলটা তোমার মাথায় লাগিয়ে দিই, দেখবে এক্ষুনি সেরে যাবে। অসময়ে চুনির গলা পেয়ে খানিকটা অবাক হয়ে পেছন ফেরে দিনু। ততক্ষণে চুনি চা ভর্তি কাপটাকে টেবিলে রেখে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়েছে। চুনি, তুই এখানে কোত্থেকে এলি? আমি তো এসেছি অনেকক্ষণ আগে। বৌঠান বলছিল তোমার নাকি খুব মাথা ধরেছে, তাই আর কি। হ্যাঁ, সে তো ধরেছে, কিন্তু তুই এখানে কেন চুনি? কেন আসতে পারি না বুঝি? এর জন্যে বলে, কারোর উপকার করতে নেই। সে উপকার করতে আছে কি নেই সেটা পরের কথা, কিন্তু আমি তো কিছু জিজ্ঞেস করলাম, সেটা বল। ধুস, বলবি? দিনু চায়ের কাপটা তুলে চুমুক দেয়। একটু মাথা নামিয়ে চুনি বলে, তেমন কিছু না। রথের মেলা বসেছে নতুন গ্রামে, সবাই সেখানেই আর কি দেখতে যাচ্ছে। আচ্ছা, তো ভানু, লিপি এদের সবার বিয়ে হয়ে যাওয়াতে আমার সঙ্গী সাথীও আর তেমন কেউ নেই। খোকারও শরীরটা খারাপ, তাই বৌঠানও
বললে যাবে না। ঠিক আছে, আজ বিকেলে চণ্ডী মণ্ডপে চলে আসিস, আমি তোকে নিয়ে যাব। সত্যি? তুমি তুমি নিয়ে যাবে দিনুদা? দাও তাহলে এবার তেলটা মাথায় লাগিয়েই দিই। তার আর দরকার পড়বে না, চাটা খেয়ে মাথাটা একটু ছেড়েছে। দুজন সময় মতো মেলায় গেল বটে, তবে রথের মেলা তখন প্রায় ভেঙে যেতে শুরু করেছে। আকাশ অনেকক্ষণ আগেই ঢেকে গিয়েছিল মেঘে, আর এখন তার সঙ্গে শুরু হয়েছে দমকা বাতাস। দিনু আকাশের দিকে তাকিয়ে দেখেই চুনির দিকে ফিরে দেখল চুনি মেলার এদিকে ওদিকে বারবার ঘুরে দেখছে। কি হলো চুনি, এদিক ওদিক কি দেখছিস? আকাশের হাল দেখেছিস? কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি নামলো বলে। না মানে এই নেমে গেল রে, দৌড় লাগা চুনি, বৃষ্টি এলো বলে, ভালো ভালো বাড়িতে পৌঁছতে পারলে হয়। চুনি দ্বিতীয় কিছু বলার আগেই দিনু তার হাত চেপে ধরে দৌড় দেয়। শেষ রক্ষা হলো না রে, এই সামনের বট গাছটা পেরিয়ে বড় মাঠটা পেরোলেই চণ্ডী মণ্ডপ দেখতে পাচ্ছি। এই এই বৃষ্টিতে দেখি দর্শন, আরে বাবা রে। ও কি রে চুনি, দৌড়ে ক্লান্ত হয়ে পড়লি নাকি? কোনো কথা বলছিস না যে? না ঠিক আছে। বৃষ্টিটা ঝপ করে নেমেই এলো অবশেষে। সামনেই বুড়ো বট গাছ, দুজন দাঁড়িয়ে পড়ে তার নিচে। খুব একটা ভেজেনি কেউই, চুপ করে দাঁড়িয়েই বৃষ্টি দেখতে থাকে দুজন। দিনু ঘুরে দেখে চুনির মুখ গোমড়া, বোঝাই যায় মনের অবস্থা। কি হলো, রথের মেলায় গরম গরম জিলিপি খেতে পারিসনি বলে কি মন খারাপ? দিনুদা আচ্ছা আচ্ছা, এটা দেখ তো কেমন হয়েছে। বলেই বুক পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে চুনির হাতে দেয় দিনু। কি এটা? আরে খুলেই দেখ না পছন্দ হয় কিনা। মোড়ক খুলতেই চুনি অবাক। এই চুড়িগুলো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। কথাগুলো মনে পড়তেই নিজের অজান্তেই হেসে ওঠে চুনি। ছাদের ওপর বাতাসের দৌড়াদৌড়িটা আজ একটু বেশি। এলোমেলো চুলগুলোকে সযত্নে কানের পাশে সরাতে গিয়ে চুনির দৃষ্টি তার হাতের নীল কাচের চুড়ির উপর নিবদ্ধ হয়। শাড়ির আঁচলে চোখ মুছে দৃঢ় গলায় বলে ওঠে চুনি। দুদিন আগে দেওয়া কথা নির্দ্বিধায় ভুলে গেলে দিনুদা? চুনি, কি যেন বলেছিলে? আমাকে আমাকে যদি বাবা অন্য কোনো পাত্রের হাতে পাত্রস্থ করে তোমার নাকি কষ্ট হবে? কোথায়
কোথায় গেল সেই কষ্ট? তুমি তো দিব্যি আছো। উল্টে আমায় পাত্রস্থ করার দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি নিরুপায়, কারণ আমি জ্যাঠামশাইকে কথা দিয়েছি। আর আমাকে দেওয়া কথা, সেটার কি হলো দিনুদা? দিনু চোখ বুজে মাথা নিচু করে, একটা ঢোক গিলে সে বলতে আরম্ভ করে। গতকালই আমি স্কুল থেকে ফিরে চণ্ডীমণ্ডপে ছুটেছিলাম জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে জ্যাঠামশাইয়ের দেখা পেলাম না। তাড়াতাড়ি এলাম বৈঠকখানায়, সেখানেও তিনি ছিলেন না। দাদা বললেন তিনি নাকি কোনো একটা কাজে বাইরে গিয়েছেন, আজ আর ফিরবেন না। বাড়ি ফেরার পথে মনে হলো বিনয়কে ডেকে বললাম জ্যাঠামশাই ফিরলে আমাকে জানাতে, কিন্তু বিনয় কিছু জানানোর আগেই আজ দুপুরে জ্যাঠামশাই সরাসরি আমার বাড়িতে গিয়ে উপস্থিত হন। শুনলাম উনি সবেমাত্র ফিরেছেন। বাড়িতে ঢোকার আগেই উনি আমার কাছে এসেছেন দেখা করতে। আমি গিয়ে বললাম, আরে জ্যাঠামশাই আপনি, আচ্ছা একটু বসুন, আমি জল আনছি। না না, এখন বসার মতো সময় নেই দিনু। তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আর সে আমার বড়ই আদরের। আজ চুনি যতটা করেছে তাতে সর্বোপরি তোমার ভূমিকা অনস্বীকার্য। হে, আপনি কি বলছেন জ্যাঠামশাই? চুনির প্রতিভা ছিল, আমি শুধু তার প্রকাশ করেছি মাত্র। আমি সবই জানি দিনু, তাই একটা বড় দায়িত্ব তোমায় দিতে চাই। আমি জানি তুমি সেই দায়িত্ব যথার্থ পালন করতে পারবে। কি দায়িত্ব জ্যাঠামশাই? হ্যাঁ, চুনির জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ পর্যায়ে তুমি রয়েছ, আর আমি চাই এতেও তুমি থাকো। আমি চুনির জন্য এক উপযুক্ত পাত্রের সন্ধান পেয়েছি। নিরঞ্জন দত্তের মেজ ছেলে সমরেশ দত্ত, তোমারই বাল্যকালের বন্ধু, এখন কলকাতায় ডাক্তারি পড়ছে। আগামীকাল সে এখানেই ফিরছে। আমি চাই তুমি তার সাথে কথা বলো, দেখো সে কেমন কি চাইছে। আমাদের সাথে অতটা খোলামেলা মিশতে পারবে না। তোমরা সব আজকালকার ছেলে, পছন্দ অপছন্দের ব্যাপারটা তোমরাই ভালো বুঝবে। সেই সঙ্গে সে তোমার বাল্যকালের বন্ধু যখন, পারলে তুমিই পারবে। কিন্তু জ্যাঠামশাই। আর কোনো কিন্তু নয় দিনু, আমার মতে সমরেশের মতো সুপাত্র আমি আর চুনির জন্য পেতাম না। তাই এমন সুপাত্রের সন্ধান পাওয়ার পর থেকেই আমি ভীষণ উতলা হয়ে রয়েছি। আমি এখনও এই খবর কাউকে জানাইনি, শুধু তোমাকেই জানিয়েছি, কারণ আমার মতে তুমিই পারবে এই সম্বন্ধটা পাকা করে চুনি বিয়েটা দিতে। কি হলো দিনু, কথা দাও, বলো তুমি সমরেশের সাথে কথা বলবে বিয়ের ব্যাপারে। দিনু, তুমি কথা দাও। ধরে নাও এটাই তোমার জ্যাঠামশাইয়ের শেষ ইচ্ছে। আমি কথা দিলাম জ্যাঠামশাই, চুনির বিয়ের ব্যাপারের সমস্ত দিকটা আমি নিজে দেখব। আমি নিজে সমরেশের সঙ্গে কথা বলবো। তবে শীঘ্রই কথাবার্তা বলা আরম্ভ করো। সমরেশ মাসখানেকের জন্য আসছে, আর আমি চাই এই মাসের মধ্যেই চুনির বিয়েটা দিয়ে দিতে। শুভ কাজে দেরি করাটা আমার পছন্দ নয়। ধরা গলায় কথা শেষ করে দিনু। আমি আর তখন কি করতাম তুই বল চুনি। বসুবাড়ির অন্দরমহলে তখন শুরু হয়ে গিয়েছে তাদের একমাত্র মেয়ের বিয়ের তোড়জোড়। ছেলের বাড়ির তরফ থেকে খবর নিয়ে দিনু একবার হাজির হলেই রব উঠবে কাজের।
অবশ্য চুনিকে এই বিষয়ে জিজ্ঞেস করার সামান্যতম চিন্তাটুকু এখনো কারোর মাথায় আসেনি। একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করার যন্ত্রণাটা তিলোত্তমার অজানা নয়। তাই সে এদিন চুনির মায়ের সঙ্গে কথা বলতে আসে। চুনির মা হাতে গয়নার বাক্স নিয়ে ঘরে ঢুকে দেখেন চুনি নিজের ঘরের বিছানায় শুয়ে রয়েছে। ডেকে বলেন, চুনি, মা আমার, কাল কতবার করে বললুম আমার ঘরে গিয়ে গয়নাগুলো দেখে আসতে, তা তুই গেলি না। তাই আজ আমায় নিজেই আসতে হলো তোর ঘরে। দেখ না মা, কোন গয়নাগুলো তোর পছন্দ। আমার এখন এসব ভালো লাগছে না মা, তুমি রেখে দাও, আমি পরে দেখে নেব। সে না হয় আমি দেখে দিচ্ছি, তবে তুই সময় করে দেখে নিস। বলে গয়নাগুলো রেখে বেরিয়ে আসেন চুনির মা। নিজের ঘরের দিকে গিয়ে দেখেন দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে তিলোত্তমা। ওকে দেখে চুনির মা বলেন, উমা তিলো, আয় আয় বস, দেখ দেখি কোন বালা জোড়া চুনির হাতে যাবে। এই এক জোড়া আমার, আর এই জোড়াটা আমার শাশুড়ি মায়ের। থাক না জ্যাঠাইমা, বলছি এই সব কিছু করার আগে কি একবার চুনির মতামত জানলে ভালো হতো না? চুনির মতামত? হ্যাঁ, মানে এই বিয়েটা ও করতে চায় কিনা। হাসালি দিল, কোনো মেয়েই সহজে বিয়ে করতে চায় না। আর চুনি, সে তো আর এক গোড়া, সে সেখানে সহজে বিয়ে করতে চাইবে বলে তোর মনে হয়? কিন্তু জ্যাঠাইমা। তিলোত্তমার গলা শুনে চুনির বৌদিদি সুজাতা মায়ের ঘরের দিকে এসেছিল। ওদের কথার বিষয় শুনে এসে তিলোত্তমাকে বাধা দিয়ে বলে, কিসে কিন্তু দিল? মা তো ভুল কিছু বলেননি। তাছাড়া তোমারও তো বিয়ে হয়েছে, তোমার বিয়ের সময় কি কখনো তোমার বাড়ির লোক তোমার মতামত জানতে গিয়েছিল? জানতে গেলে আজ হয়তো। সে যাক, আপনারা যারা ভালো বুঝবেন তাই করুন, আমি আসি। কথাটা বলে বেরিয়ে যায় তিলোত্তমা। শুনি বৌঠান, আমার কাঁদিস না, শুনিস না মা জ্যাঠাইমারা কি বলেন? জলকে যে পাত্রে রাখবে, জল সেই পাত্রের আকার ধারণ করে। মেয়েদের জীবনটাও ঠিক তাই। ওরে পোড়ামুখী, কেঁদে কিছু হয় না রে। মেয়ে মানেই তোমায় মানিয়ে চলতে হবে। দেখবি তুইও পারবি শ্বশুরবাড়ি, স্বামী সবাইকে মানিয়ে নিয়ে চলতে। বৌঠান, আমি হয়তো পারবো। পারবো কেন বলছি, পারতে তো হবেই আমায়। পরিস্থিতির চাপে পড়ে আমিও মানিয়ে চলতে শিখে নেব, যেমনটা তুমি শিখেছ। আর 10 জনের মতো সংসার পেতেছ। বছর পেরোতে না পেরোতেই সন্তানের জন্ম দিয়ে স্বামীকে নিয়ে সুখে সংসার করছো। সকলের কথা মতো সংসার করছো তুমি। কিন্তু বৌঠান, তুমি কি সত্যি সুখী? দিন শেষে কারোর কথা ভেবে কি তোমার চোখের পাতা কেঁপে ওঠে না? চুপ কর জনি, চুপ কর। আমি 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 আমার চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে মরতে দেখেছি, কিন্তু একবারের জন্য তাকে আটকাতে পারিনি। সম্পূর্ণভাবে মরে যাওয়ার থেকেও তো এমনভাবে মরে বেঁচে থাকাটা সবচেয়ে বেশি কষ্টের বৌঠান। যেমনটা তুমি আছো। চুনি। তিলোত্তমার কাঁধে হাত রেখে চুপ করে বসে থাকে চুনি। তারপর টেবিলের ড্রয়ার থেকে একটা ডায়েরি এনে তিলোত্তমাকে দিয়ে বলে, আমার কান্না থামাতে এসে
নিজেই কেঁদে ফেললে বউঠান। এদিকে তাকাও, তাকাও এদিকে। তুমি বাড়ি ফিরে যাও বউঠান, বেলা গড়িয়ে এসেছে। দিনুদারও তো ফেরার সময় হয়ে এলো। তুমি এই একটা কাজ করো, এই ডায়েরিটা এটা দিনুদার হাতে দিয়ে বলো তার চুনি দিয়েছে। এর মধ্যে কি রয়েছে চবু? ত্রিমাত্রা, আমার লেখা শেষ অসমাপ্ত উপন্যাসের অন্তিম অংশটা দিনুদাকে নিজের হাতে লিখে সমাপ্ত করতে বলো। তুই আর লিখবি না চনু? কিসের জন্য লিখবো বউঠান? কার জন্য লিখবো? আমি তো নাম, যশ, খ্যাতি এসবের জন্য লিখি না বউঠান। আমি তো দিনুদার জন্য লিখতাম। দিনুদাই তো আমায় ভাবতে শিখিয়েছে, লিখতে শিখিয়েছে। আর সেই মানুষটাকে ছেড়ে আমি কিভাবে লিখবো বউঠান? আমি পারবো না বউঠান, আমি পারবো না। তাই তুমি এটা নিয়ে যাও। দিদি, দিদি তুই এখানে? আর ওইদিকে দিনুদা। হাঁপাতে হাঁপাতে ছাদের দরজার সামনে এসে দাঁড়ায় বিনয়। ছাদের দরজার দিকে ছুটে যায় চুনি। দিনুদা, কি হয়েছে দিনুদার? দিনুদাকে কি সব যেন বলছে বড়দা। কি বলছে? খুব খুব খারাপ খারাপ কথা বলছে। আমি আড়াল থেকে শুনছিলাম, আমার শুনতে ভাল লাগছিল না, তাই তোকে ডাকতে এলাম। চল তো দেখি। চুনি আর বিনয়ের অলক্ষ্যে ছাদে আরও একজন এসে দাঁড়িয়েছে। গলা তুলে বলে ওঠে সুজাতা। কোথায় যাচ্ছ ঠাকুরজি? বৌদিদি, তুমি আসতে বাধ্য ফেলুন। তোমাদের দিনুদা যা শুরু করেছে। কি করেছে? কি করেছে? আরে কি করেনি বলো? তুমি যাকে এত দিনুদা করতে, তা সে কি তোমাকে কখনো বোন বলে ভেবেছে? ভাবলে কি এত বড় সর্বনাশ করতে পারতো তোমার? বৌদিদি, আমি জানি আমার কথা কখনোই কারো ভালো লাগে না, তা বলে কি আমি সত্যি কথা বলবো না? আমি সুজাতার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে যায় চুনি। চুনির বাবা আর জ্যাঠামশাই বসে আছেন বড় চেয়ারে। দিনও বসেছিল তাদের উল্টো দিকে। পাশ থেকে দাঁড়িয়ে বরদা বেশ গলা তুলেই বলে ওঠে, এর জন্যই বলে ঘরের লোকের ওপর যে বিশ্বাস রাখা যায় সেটা কখনোই বাইরের লোকের ওপর রাখা যায় না। কিন্তু আপনি তো কাকাবাবু। চুনির বাবা বিশ্বেশ্বর বাবু হঠাৎ বরদাকে বলেন, চুপ করো, আমি দিনুর থেকে শুনতে চাই। কি হলো দিনু, কেন এমনটা করলে তুমি? তোমাকে আমি বিশ্বাস করে চুনির বিয়ের সম্বন্ধটা দেখতে বলেছিলাম, আর তুমি কিনা সেই সম্বন্ধ ভেঙে দিলে। আমি বাধ্য হয়েছি জ্যাঠামশাই। আমি কখনোই পারতাম না চুনির গলায় কলসি বেঁধে ওকে জলে ফেলে দিতে। এ তুমি কি বলছো বাবা? চুনি এখন আস্তে আস্তে বেশ জনপ্রিয় লেখিকা হয়ে উঠেছে। আরও এগিয়ে গেলে আরও নামও করবে। তবে আমি সমরেশের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে চুনির মতো একজন পরিচিত লেখিকাকে বিয়ে করতে অমত প্রকাশ করেছে। সে আর নতুন কিছু না, অমতের কথা আমরাও জানি, কিন্তু তারপরে তার সাথে তো কথা বলে সবকিছু মিটিয়ে নেওয়া হয়েছিল। সে তো বলেছিল সে বিয়েটা করবে।
তারপরেও তুমি ইচ্ছে করে বিয়েটা ভেঙে দিলে? হ্যাঁ, সে মত দিয়েছিল, কিন্তু শর্তের ভিত্তিতে। তার শর্ত ছিল যে চুনিকে চিরকালের মতো তার লেখালেখি ছেড়ে দিতে হবে, আর আমি থাকতে সেটা হতে দিতে পারি না। আপনারা কতটা কি জানেন আমি জানি না, তবে চুনি লেখে ভালোবেসে। আমার কথাতেই ও কলম চালিয়ে গিয়েছে, আর আমি ওর হাত থেকে কলম কেড়ে নিয়ে ওর গলায় কলসি বেঁধে ওকে জলে ফেলে দেব? না জ্যাঠামশাই, আমি তা করতে পারবো না। তাই এই সম্বন্ধ আমি ভেঙে দিয়েছি। বলে উঠে দাঁড়ায় দিনু। সকলেই নিশ্চুপ। বিশ্বেশ্বর বাবু কেমন ভাবুকভাবে দিনুর মুখের দিকে তাকিয়ে থাকেন। জ্যাঠামশাই জেঠিমা একে অপরের দিকে তাকিয়ে নেন একবার। তারপর জ্যাঠামশাই বলতে যান, কিন্তু দিনু, আর যদি এমন শর্তে আপনারা রাজি থাকেন নিজের মেয়ের ভালোবাসার বিসর্জন দিতে আপনাদের যদি সম্মতি থাকে, তাহলে আমায় ক্ষমা করবেন, আমি আসছি। বলে বেরিয়ে যেতে উদ্যত হয় সে। তখনই আসে একটা গলার স্বর, দাঁড়াও দিনু। দিনু ঘুরে দেখে বিশ্বেশ্বর বাবু উঠে দাঁড়িয়েছেন। মুখে একটা হালকা হাসি, ছলছলে চোখ। আমি পারবো না জ্যাঠামশাই, আমার পক্ষে এটা দেখা সম্ভব নয়। বিশ্বেশ্বর বাবু এগিয়ে এসে দিনুর কাঁধে হাত রেখে বলেন, তবে আমার শেষ ইচ্ছের কি হবে দিনু? জ্যাঠামশাই, আমাকে ক্ষমা করবেন। ক্ষমা তো আমার তোমার কাছে চাওয়া উচিত। না জেনে বুঝে, না জানে কতগুলো কথা আমাদের কাছ থেকে শুনতে হলো তোমায়। আমায় আর নিচে নামাবেন না জ্যাঠামশাই। না দিনু, তুমি নয়, আমরাই নিচে নেমে যাচ্ছিলাম। আমায় আর পাপের ভাগিদার করবেন না জ্যাঠামশাই। আমি আর বইতে পারবো না। ঘরের সকলেই দিনুর প্রশংসায় পঞ্চমুখ। তারা যে কি বড় ভুল করে ফেলত তা তারা বুঝতে পেরেছে। বরদা তো জড়িয়েই ধরে তার পুরনো দিনু ভাইকে। কিন্তু দিনু, এবার যে তোমায় দায়ভার বইতে হবে। বলুন জ্যাঠামশাই, কি তা? আমার ইচ্ছেটা এখনো অসম্পূর্ণ, তা যে তোমায় এবার পূরণ করতে হবে। তুমি পারবে এটা, আমি জানি। কিভাবে জ্যাঠামশাই? তুমি চুনিকে ভালোবাসো? এই কথায় দিনু থমকে যায়। সকলেই চমকিত ঘরে। বিশ্বেশ্বর বাবু আবার বলেন, বলো বলো দিনু। দিনু ইতস্তত আর অপ্রস্তুত ভাবে সকলের দিকে একবার তাকিয়ে নেয়। তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানায়, ভালোবাসি। দিনু, চুনি যে শুধু তোমাতেই সম্পূর্ণ হবে। প্রতি পদে যদি তুমি ওর সাথে থাকো, তাহলে তো ওর ভালোবাসা ওর কাছে থাকবে। তুমি পারবে না থাকতে? ওকে নিজের করে নিয়ে আমাদের ক্ষমা করতে? দরজার বাইরে দাঁড়িয়ে থেকে সব কথাই শুনছিল চুনি। তার বাবার এই শেষ কথা এসে দারুণ বিস্মিত হলো। সে তার বাবাকে ঠিকভাবে কখনো চেনেইনি। কে জানতো লোকটা মনে মনে এত সরল, এত গভীর, এত স্নিগ্ধ, শীতল। দিনুর উত্তরের অধীর অপেক্ষায় রইল চুনি। এত অপমান সহ্য করার পরেও কি দিনু তাকে বিয়ে করতে চাইবে? চুনির অপেক্ষার অবসান ঘটিয়ে দিনু নম্র গলায় প্রশ্নের জবাব দেয়, এটাই যদি আপনার শেষ ইচ্ছা হয়, তবে আমি কথা দিলাম, আমি আমার সবটুকু দিয়ে তা পূর্ণ করব। চুনির সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব নিতে আমি রাজি। শুধু আমার ইচ্ছে নয় দিনু, তোমায় মন থেকে চাই। তুমি ভালোবাসা দিয়ে নিজের করে রাখবে তো আমার একমাত্র মেয়েটাকে? আমি সবটুকু দিয়ে ভালোবেসে আগলে রাখবো। ভরসা রাখুন আমার উপর। বসু বাড়িতে তখন খুশির মহল। বাতাসে ছড়িয়ে যাচ্ছে ভালোবাসার গন্ধ।